হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম ক্লাস 10-এর বৃত্তের উপপাদ্য সংক্রান্ত চ্যাপ্টারের উপর বেস করে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো আজকেও এই চ্যাপ্টারের উপরে বেস করেই একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। একটা উপপাদ্যের প্রমাণ আমরা করবো আজকের ভিডিওতে। তো নেক্সট দু একটা ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপরেই ডিসকাস করব, কারণ থিওরিগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজ যেগুলো আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট, ম্যাক্সিমামটা করে দেওয়ার তোমার চেষ্টা করব। তো যাদের ক্ষেত্রে এক্সারসাইজগুলো করতে সলভ করতে একটু অসুবিধা হয়, তারা অবশ্যই এগুলো ভিডিওগুলো দেখতে পারো। আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তোমাদের জন্য, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তোমাদের যদি কোথাও আটকে থাকে কোনো এক্সারসাইজের প্রবলেম, তো সেগুলো দেখবে তোমরা অবশ্যই। আর যারা পেরেছ তাদেরকে তো মেনি মেনি থ্যাঙ্কস। তোমরা হয়তো নিজেরা করেছো কিংবা স্যার করে দিয়েছেন আলাদা প্রসিডিওরে। আমি এরকমভাবে করেছি। তো তোমরা দেখতে পারো ভিডিওগুলো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদের জন্য তৈরি করার জন্য একটা উৎসাহ পাই। চলো, ওই পর্যন্তই বলা। তোমাদের যারা মাধ্যমিক দেবে, তোমাদের তো খুব টাইম তো কাছেই, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মানে বেশি দিনের বাকি নেই। তো প্রিপারেশান আশা করি সবাই ভালো নিচ্ছ। তো দেখো, যারা মোটামুটি সব প্রিপারেশান হয়ে গেছে এবং এগুলোকে অনেকে বাদের খাতায় লিখে থাকে যে এগুলো করবো না, তো তারা দেখতে পারো এইগুলোকে। খুব যে এগুলো কঠিন এমন নয়, জিনিসগুলো জাস্ট পদ্ধতিগুলো কীভাবে প্রয়োগ করা হয়, তো সেই জিনিসগুলো এই প্রবলেমগুলো করলে পর, দেখলে পর কিছুটা অবশ্যই আইডিয়া আসবে এবং করতে পারবে। তো এখন তোমাদের যে প্রবলেমগুলো দিয়ে থাকে, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো কিংবা সামেটিক যে পরীক্ষাগুলো হয়েছিল দিয়েছো, সেখানে যে কোশ্চেনগুলো স্যাররা দিয়েছেন খুব যে কঠিন টাফ এমন নয়, খুবই ছোটো ছোটো টাইপের প্রবলেমগুলোই দেওয়া হয় এখনকার তোমাদের এক্সামগুলোতে। তো ফাইনালেও আশা করি সেই ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলোই তোমাদের জন্য দেবে, এক্সট্রাগুলো প্রয়োগগুলো। তো তোমরা ছেড়ে যাবে না, এটা রিকোয়েস্ট তোমাদেরকে। তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে যাবে অবশ্যই। তো প্র্যাকটিস করে গেলে আশা করি তোমরা সেই জিনিসগুলো পারবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকে যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব বলে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা আজকে ভিডিওতে প্রমাণ করব। তো আমরা আগের দিন বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আমরা কীভাবে ড্র করেছিলাম দেখিয়েছিলাম। তো আজকে আমি একটা প্রথমে বৃত্ত এখানে ড্র করছি। এইটা একটা বৃত্ত, আর এই বিন্দু আমি একটা বৃত্তের উপরে নিচ্ছি। এই বিন্দুতে আমি একটা এখানে স্পর্শক টানছি, আর এইখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র এইটা, আর এটা হচ্ছে তার স্পর্শবিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দু আমি এখানে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বললাম পি বিন্দু, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, আর এইটা হচ্ছে তাহলে স্পর্শক। তো এইদিকে একটা আমি নাম দিলাম, এটাকে টি নাম দিলাম। তাহলে আমি এখানে লিখেছি যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, আর হচ্ছে এটা পিটা আছে, পিটিটা হচ্ছে স্পর্শক। তাহলে আমি এটা লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পিটি হলো স্পর্শক, ঠিক আছে? তাহলে আমি এখানে প্রামাণ্য লিখছি। কি প্রমাণ করতে হবে এখানে আমাকে? তাহলে যে প্রমাণ করতে হবে যে কি, যে ও পি টি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে একটা আমি অঙ্কন কাজে লাগাচ্ছি। অঙ্কনটা কি কাজে লাগাবো দেখো। তাহলে আমি দেখো পিটিটা এখানে যেহেতু আমি স্পর্শক বলছি, তাহলে প্রকৃতপক্ষে এই বৃত্ত এবং এই স্পর্শকের মধ্যে সাধারণ বিন্দু কেবলমাত্র একটা হবে, সেটা হচ্ছে স্পর্শবিন্দু অর্থাৎ পি বিন্দুটা। সুতরাং আমি যদি এই স্পর্শকের উপরে পি বিন্দু বাদে অপর যে কোনো আরবিট্রারি পয়েন্ট
এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় একটা যদি আমি বিন্দু নিই, আরবিট্রারি বিন্দু, এ সাইড হতে পারে, আবার এদিকেও হতে পারে। তাহলে একটা বিন্দু নিলাম, সেটাকে বললাম আর। তাহলে এই আর বিন্দুটা কী হবে, বৃত্তের সবসময় বাইরে অবস্থিত হবে। কারণ এটা কখনোই, দেখো বৃত্তের এখানে তিনটে, বৃত্তটা প্রকৃতপক্ষে একটা সমতলকে তিনটে পার্টে ভাগ করছে। কী কী? একটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ, একটা হচ্ছে বৃত্তের, এটা বৃত্তের ভিতরের অংশ, একটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ, আর একটা হচ্ছে বৃত্তের উপরের অংশ, তাই না? সুতরাং আমি যদি ধরে নিই যে এটা বিন্দুটা, আর বিন্দুটা স্পর্শকের উপরে আছে, কিন্তু সেটা বৃত্তের উপর কিংবা বৃত্তের ভিতরে আছে, তাহলে কিন্তু আমরা একটা ভুল সিদ্ধান্তে আসবো। এইভাবে যে যদি আর বিন্দুটা আমি ধরে নিই বৃত্তের ভিতর কিংবা বৃত্তের উপর আছে, তাহলে প্রকৃতপক্ষে যে পিটি, যে সরলরেখাটি, এটা প্রকৃতপক্ষে বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করবে, মানে একটা ছেদক হবে। কারণ এটা যদি আর বিন্দুটার উপরে থাকে, তাহলে পি আর দুটো বিন্দু সাধারণ বিন্দু হয়ে যাচ্ছে বৃত্ত এবং স্পর্শকের মধ্যে, স্পর্শকের বলবো না, সরলরেখার মধ্যে, তাহলে এটা কখনোই আর ছেদক হয়ে যাচ্ছে। ছেদক কখনোই স্পর্শক হতে পারে না। ছেদক এবং স্পর্শকের মধ্যে পার্থক্য কী ছিল, যে ছেদকের ক্ষেত্রে প্রকৃতপক্ষে বৃত্ত এবং ওই সরলরেখার মধ্যে সাধারণ বিন্দু দুটো হয়, আর যদি স্পর্শক হয় সেখানে কিন্তু বৃত্ত এবং ওই সরলরেখার মধ্যে সাধারণ বিন্দু প্রকৃতপক্ষে একটা হয়। তাহলে এটা যদি বৃত্তের উপর কিংবা বৃত্তের ভিতরে হয়, তাহলে আমরা সেখানে একটা কন্ট্রাডিকশানে আসছে, অর্থাৎ সেটা কখনোই সম্ভব নয় স্পর্শকের ক্ষেত্রে। তাহলে অবশ্যই কী হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাহলে আর বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। এইবার আমি করব কি, যে এই ও এবং আর কেন্দ্র এবং এই আর বিন্দুটাকে আমি এখানে যোগ করে দেবো। ওটা আমি প্রথমে লিখছি যে বৃত্তের বাইরে পিটি স্পর্শকের উপরে, বা এমনি স্পর্শক আমি লিখলাম, স্পর্শকের উপর যে কোনো, কথাটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো বিন্দু আর নিলাম এবং ও আর কী করলাম, যুক্ত করিলাম। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি ও আর যুক্ত করে দিই, তাহলে ও আরটা প্রকৃতপক্ষে একটা কি সরল রেখাংশ। যেহেতু ও এবং আর দুটো হচ্ছে বৃত্তের পরিধির ঠিক বিপরীত পার্শ্বে আছে, বা বৃত্তের ঠিক বিপরীত পার্শ্বে, একটা বাইরে একটা ভিতরে, তাহলে প্রকৃতপক্ষে এটা বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করবে। সেটা কোথায়, এই বিন্দুটা। এটাকে আমি একটা নাম দিলাম, সেইটাকে বললাম কিউ বললাম। এবার এটা কখনোই দেখো, আমরা মধ্যে আগে একটা উপপাদ্য কিংবা তার প্রয়োগ হিসাবে প্রমাণ করেছিলাম যে কোনো একটা মানে বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি বাইরে কোনো বিন্দু যদি যোগ করি, প্রকৃতপক্ষে সেটা সবসময় বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করে। কারণ যদি দুটো বিন্দুতে ছেদ করে, আমি ধরে নিই যে ও আরটা প্রকৃতপক্ষে বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে, তাহলে সে দুটো বিন্দু হলাম কিউ এবং সে এস। ঠিক আছে? তাহলে দুটো বিন্দুই প্রকৃতপক্ষে ও আর সরলরেখাংশের উপরে আছে, সেই সঙ্গে বৃত্তের পরিধির উপরে আছে। যেহেতু বৃত্তের পরিধির উপরে আছে, তাহলে বৃত্তের পরিধি থেকে, পরিধির উপর যে কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ কী হয়, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও কিউ এবং ও এস দুটোই কী হয়ে যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় কী হয়, দৈর্ঘ্যে সমান হয়, অর্থাৎ ও কিউ ইকুয়াল টু ও এস। আবার যেহেতু ও আর এর উপরে কিউ এবং এস আছে, তাহলে প্রকৃতপক্ষে কিউ এবং এস প্রকৃতপক্ষে একই বিন্দু, তাই না? সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি যে ও আর সরলরেখাংশ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র বা বৃত্তের ভিতরের যে কোনো বিন্দু এবং বৃত্তের বাইরে কোনো বিন্দু যদি সংযোজক আমি সরলরেখাংশ আঁকি, তারা সর্বদা তারা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা এখানে কিউ। তাহলে আমি এখানে লিখলাম, ধরি যুক্ত করিলাম, ধরি ও আর বৃত্তকে কি কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমরা প্রমাণে আসছি। প্রমাণ কীভাবে করবো, আমাকে কী দেখাতে বলেছে দেখো, ও পিটি কোণটা দেখাতে বলছে 90 ডিগ্রি, অর্থাৎ ওপিটা হচ্ছে পিটির সাথে পারপেন্ডিকুলার, লম্ব। তো কী করে দেখাবো এখানে, দেখো আমরা যে ও আরটা পেয়েছি প্রকৃতপক্ষে ছবিতে দেখো, তাহলে ও আর বিন্দুটা যেহেতু
বৃত্তের বাইরে আছে, তাহলে ও আর যে দৈর্ঘ্যটা, ও আরটা অবশ্যই ও কিউর থেকে বড় হচ্ছে, তাই না? আবার ও কিউ এবং ও পি দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউ ইকুয়াল টু ও পি। তাহলে ও আরটা যদি ও কিউর থেকে বড় হয়, তাহলে ও আরটা অবশ্যই কার থেকে বড় হবে? ও পির থেকে বড় হবে। আর এটাই লিখছি আমি এখানটাতে, যে ও আর গ্রেটার দেন ও কিউ। আবার ও কিউ ইকুয়াল টু ও পি, একই বৃত্তের কি ব্যাসার্ধ হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে ও আরটা হচ্ছে গ্রেটার দেন ও পি। অর্থাৎ আমরা কি পেলাম, যে বৃত্তের স্পর্শকের উপরে পি বিন্দু বাদে আমরা যে কোনো যদি বিন্দু নিই, তাহলে ওই বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্বটা সেটা সবসময় কি হচ্ছে, ও পির থেকে বড় হচ্ছে। তাহলে এটা লিখছি। তাহলে যে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পি বিন্দু বাদে অন্য যে কোনো বিন্দু স্পর্শকের উপর অবস্থিত হলে ওই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব ও পি এর থেকে বৃহত্তর। অর্থাৎ ও পি হলো ও বিন্দু থেকে স্পর্শকের উপর ক্ষুদ্রতম দূরত্ব। ঠিক আছে। আবার কোনো সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব দূরত্ব। অর্থাৎ আমরা এখান থেকে বলে দিচ্ছি যে ও পিটা কার সাথে, পিটির সাথে হচ্ছে লম্ব, বা অর্থাৎ আমরা এখান থেকে বলছি যে ও পি টি কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এই যে স্টেটমেন্টটা এখানে লিখেছি, দেখাচ্ছি এখানে যে স্টেটমেন্টটা লিখেছি, এটা আমরা আগে অলরেডি উপপাদ্য প্রমাণ করেছি, যে কোনো একটা বহিস্থ বিন্দু, কোনো একটা সরলরেখার বাইরের যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর যে দূরত্বগুলো টানা যায়, তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব হবে। ঠিক আছে। অর্থাৎ এটা প্রকৃতপক্ষে একটা সমকোণী ত্রিভুজ হবে। এর উপরে যে কোনো একটা যদি আমি বিন্দু নিয়ে নিই, তাহলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। কেন বলো তো এটা এখানে 90 ডিগ্রি কেন হবে বলছি, আমি জাস্ট আগে যে প্রমাণটা করেছিলাম উপপাদ্য, জাস্ট আমি একটু এখানে রিক্যাপ করছি, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি ছোটো করে একটু আঁকছি এই ছবিটাকে। এটা ধরুন ও বিন্দু, এটা ও বিন্দু, এটা পি বিন্দু,
এইটা হচ্ছে আর বিন্দু। তো আমি এইটাকে একটু এদিকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, এটা ওপিটা আমি ধরে নিচ্ছি, ওপিটা এখানে ক্ষুদ্রতম দূরত্ব আমার এখানে প্রমাণ করলাম এটা সবথেকে ছোট দূরত্ব। তো আমি যদি বলি যে এটা 90 ডিগ্রি নয়, তাহলে কি হবে, যে এই সরলরেখার উপরে অন্য কোথাও না কোথাও একটা বিন্দু পাবো, যাতে করে ওই ও বিন্দু থেকে এটা যদি আমি যোগ করে দিই তাহলে সেটা 90 ডিগ্রি হবে। তাহলে আমি যদি ধরে নিই সেটা এইদিকে হতে পারে কিংবা এদিকে হতে পারে, আমি সাপোজ ধরে নিলাম এই দিকে বিন্দুটা আছে, তাহলে আমি এখানে ও এবং এই বিন্দুটাকে যোগ করে দিচ্ছি, এখানে নাম দিলাম, এটাকে ধরলাম সে এম বিন্দু। তাহলে আমি এখানে কি বলছি, ও এমটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো ও এম আর এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রকৃত বাকি যে দুটো কোণ অর্থাৎ যে এম ও আর কোণ এবং এম আর ও কোণ, এগুলো কি সবগুলোই 90 ডিগ্রি থেকে ছোট কোণ হবে, কারণ এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে এই কোণের, তাহলে কী হচ্ছে দেখো, এই কোণটা হচ্ছে এই কোণের থেকেও বড়, আবার ওকে এইভাবে না ধরে আমি এই ত্রিভুজটা ধরছি, ও এম পি ত্রিভুজ, আর ধরা দরকার নেই, আমরা এই যে ও এম পি এই ত্রিভুজটা যদি নিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা 90 ডিগ্রি বলছে, তাহলে এইটা 90 ডিগ্রি হলে দেখো এম ও পি কোণ আর হচ্ছে এম পি ও কোণ, এই দুটোর যোগফল কত হচ্ছে, এদিকে মার্ক করছি। তো তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুটো কোণে কী হচ্ছে, সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণের থেকে কী হচ্ছে, বড় হচ্ছে, আবার এই কোণের থেকেও বড় হচ্ছে। আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা হচ্ছে বড় হচ্ছে অন্য কোনো কোণের সাপেক্ষে, তাহলে বড় কোণের যে বিপরীত বাহুটা সবসময় কী হয়, ছোট কোণের বিপরীত বাহুর থেকে বড় হয়। তাহলে আমি যদি এই দুটো কোণ এখানে তুলনা করি, কোনটা, ও এম পি কোণ এবং ও পি এম কোণ, তাহলে এই কোণটা এখানে বড় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যেহেতু বড়, তাহলে এর বিপরীত বাহুটা কী হবে, এর থেকে বড় হয়ে যাবে, তাই না। তাহলে প্রকৃতপক্ষে কী হচ্ছে, এখানে ও পিটা বড় হয়ে যাচ্ছে কার থেকে, ও এম এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাই এখানে ও পিটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে কি ও এম। কিন্তু আমি কি, তার এম এবং পি এই দুটোই কার উপরে আছে বলতো, এই যে সরলরেখাটা আছে এর উপরেই আছে। আমি একটু আগেই বলেছিলাম প্রথমেই যে ও পিটাই প্রকৃতপক্ষে এই সরলরেখার উপরে যাই বিন্দু নাও না কেন সবার থেকে ছোট দূরত্ব, ঠিক আছে। কিন্তু এখানে পাচ্ছি কি দেখো, ও পিটা ও এমটা ও পির থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা কখনো সম্ভব হবে যদি পি এবং এম বিন্দু পয়েন্ট সাইড করে যায়, অর্থাৎ তাহলে বোঝাচ্ছে যে পি এবং এম যদি একই বিন্দু হয়ে যায়, সমাপতিত হয়, তাহলে প্রকৃতপক্ষে ও এম আর কোণ যা, ও পি আর কোণও একই ডিগ্রি, অর্থাৎ এটা 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেটাই আমরা এখানে দেখিয়েছি। আশা করি বোঝা গেছে এই প্রমাণটা। তো যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এইটা প্রথম থেকে আরেকটু এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখে নাও প্রথম থেকে, ভিডিও করার সময় বোধ হয় দেখা ঠিকঠাক যায়নি, কারণ লেখার সময় অতটা খেয়াল থাকে না, শরীরে এমন পজিশনে বসতে একটু সমস্যা। যাই হোক তোমরা দেখে নাও, আশা করি বোঝা গেছে প্রমাণটা। ওকে, নেক্সট ভিডিওতে নেক্সট কোনো একটা উপপাদ্য কিংবা কোনো প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।